প্রশান্তকে তো তোরা কলেজে দেখিয়েছিস, ওর সাথে তোদেরও কথাবার্তা ছিল। এমএসসি পাশ করার কয়েক মাস পরেই সে ইউবিআইতে চাকরি পেয়ে যায়। তার 2 বছর পরই আমাদের বিয়ে হয়ে যায়। এর মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে আমি কোনো রকম বিয়েটা পাশ করি। বিয়ের পর আমি যাতে আরও পড়াশোনা চালিয়ে যাই সেই ব্যাপারে প্রশান্ত আমাকে একটু চাপ দিয়েছিল, কিন্তু কাজ হয়নি। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। উইসপারিং টেলসে আপনাকে স্বাগত। আমি রঞ্জিতা। আজ আপনাদের জন্য নিয়ে এলাম শ্রদ্ধেয় বিকাশদের অভূতপূর্ব সৃষ্টি কয়েক বছর পর। লেখক বিকাশদের জন্ম আসামের রেল শহর বদরপুরে। লেখকের গল্প প্রথম প্রকাশিত হয়েছিল 1989 সালে লিটল ম্যাগাজিনে। উত্তর পূর্ব সহ কলকাতা, দিল্লি, মুম্বাই এসব বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত গল্পের সংখ্যা এখন পর্যন্ত প্রায় 175। ইতিমধ্যে অনেক চ্যানেল থেকে 50টিরও বেশি গল্প প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকটা প্রকাশের অপেক্ষায়। তিনি সব বিষয়ের ওপর গল্প লিখতে ভালোবাসেন এবং লিখেছেন। তার উল্লেখযোগ্য গল্প সমগ্র ছারপোকা, বালুচুরি শাড়ি, আবর্জনা আপাতত থাক, আন্তরিক শুভেচ্ছা, যাযাবর ইত্যাদি। তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের এই গল্প। আশিয়ানা রেস্টুরেন্টের ভেতর ঢোকার কিছুক্ষণের মধ্যেই সুদেষ্ণা অন্য মেজাজে চলে গেল। মন কেমন করা নীলাভ আলো, শ্রেয়া ঘোষালের জাদু মাখানো কণ্ঠস্বরের গান, এই মুং জোছনায় ভিজিয়ে শোনা গল্প করি। রেস্টুরেন্টের ভেতরে যেন রোমান্সের পারফিউম ছড়িয়ে দিচ্ছে চারদিকে। রেস্টুরেন্টের বেয়ারা এসে জিজ্ঞেস করলো, ম্যাডাম কিছু দেব? সুদেষ্ণা বলল, এখন নয়। বান্ধবীদের কতক্ষণ এভাবে একা বসে থাকা যায়? বন্ধুদের উপর রাগ হচ্ছে সুদেষ্ণার। মত পাল্টে বেয়ারাকে ডেকে বলল, 1 কাপ কফি, সাথে আর কিছু? কিছুক্ষণের মধ্যেই বেয়ারা 1 কাপ কফি দিয়ে গেল। সুদেষ্ণা কফিতে চুমুক দিচ্ছে আর ভাবছে, ওরা আসতে এত দেরি করবে তা জানলে সে নিশ্চয়ই এত সঠিক সময়ে আসতো না। পরক্ষণেই তার মনে হলো বাড়ি থেকে রওনা হওয়ার আগে ল্যান্ড ফোনে ঈশার সাথে যোগাযোগ করলে ভালো হতো। এদিকে মোবাইলে চেষ্টা করেও লাইন পাচ্ছে না সে। কিছুক্ষণের মধ্যে ঈশা এসে হাজির হলো। সুদেষ্ণার দিকে এগিয়ে এসে ঈশা বলল, সরি, দেরি হয়ে গেছে। সুদেষ্ণা কিছুই বলল না। ঈশা জিজ্ঞেস করলো, রোজি আসেনি? সুদেষ্ণা বলল, দেখতেই তো পাচ্ছিস। ঈশা বলল, আহা, এখন রাগটা সব ছেড়ে ফেল, নইলে আড্ডার মুড পাবি না। ঈশার এই একটা কোয়ালিটি, তার উপর কেউ রাগ করলে সে এমনভাবে কথা বলে যে রাগটা বেশিক্ষণ ধরে রাখা যায় না। সুদেষ্ণা বলল, কফি চলবে? ঈশা বলল, পরে। কি ব্যাপার, রোজি এত দেরি করছে? বুঝতে পারছি না। দেখ, হয়তো কোথাও আড্ডা মারতে বসে গেছে। এত বছর পর এসেছে, যা আড্ডাবাজ। বিয়ের পরও স্বভাব পাল্টায়নি। দেখ, স্বভাব আবার পাল্টায় নাকি? পরিস্থিতি অনুযায়ী পাল্টাতে হয়। রোজির জন্য অপেক্ষা করতে করতে ওদের বিরক্ত এসে যাচ্ছে। রোজি আসতে দেরি করছে, অথচ এই সিটিং এর ব্যবস্থা সেই করেছে। দুর্গাপুজোর অষ্টমীর দিন শিলংপট্টির প্যান্ডেল থেকে ঈশা বের হচ্ছিল। গেটের মুখে প্রচন্ড ভিড়। উল্টো দিকে দোকান থেকে ভেসে আসা সমাধি ছবিতে লতা মঙ্গেশকরের সারা জাগানো কাঁটা লাগা ঘানটা
শরীরের শিহরণ জাগিয়ে তুলছে। এমন সময় তার পিঠে কে যেন সজোরে হাত রাখলো। চমকে উঠে ঈশা ঘাড় ঘুরিয়ে তাকাতে রোজি বলল, কি রে, কখন থেকে ডাকছি? রোজিকে দেখে ঈশা অবাক। চিনতে যদিও কষ্ট হয়নি। দেখতে রোজি অনেকটা আগের মতোই আছে, এখনো মানানসই স্লিম। পরনে প্রিয় নীল রঙের কামিজ, বিজ্ঞাপনযোগ্য চুল। ঈশাকে হাত ধরে ভিড় থেকে একটু সরিয়ে নিয়ে রোজি বলল, তুই কি কানে শুনতে পাস না? সে কখন থেকে চিৎকার করে ডাকছি। ঈশা কি যেন বলতে যাচ্ছে। রোজি বলল, বিয়ের এতগুলো বছর হয়ে গেল, এখনো রাস্তায় হাঁটতে হাঁটতে বরকে নিয়ে কি তো ভাবিস? হ্যাঁ, হেসে ঈশা বলল, আসলে এত ভিড় আর লোকের চেঁচামেচি গান, তোর ডাক শুনতেই পাইনি। রোজি জিজ্ঞেস করলো, তা বল কেমন আছিস? ভালোই, তোর খবর কি? চলছে। কত বছর পর দেখা। সত্যি রে, তোকে যে এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি। পারার কথাও নয়, বিশ্বাসই হচ্ছে না। সেই যে হায়ার সেকেন্ডারির পর ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলি, তারপর আর দেখাই হয়নি। জানিস, কলেজের দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। ইস, আবার সেই দিনগুলো যদি ফিরে পাওয়া যেত। হাউ সুইট মেমোরিজ। আসলে স্কুল কলেজের বন্ধুরাই না প্রকৃত বন্ধু। এদের ভোলা যায় না রে। পরবর্তীকালে যাদের সাথে ঘনিষ্ঠতা হয়, তারা তারা ঠিক বন্ধুর পর্যায়ে পড়ে না। প্রতিবেশী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, এইসবাই। রোজির কথাটা বেশ পছন্দ হলো। ঈশা বলল, এক্স্যাক্টলি। হঠাৎ একটা কম বয়সী ছোকরা রোজির গায়ে গা লাগিয়ে চলে গেল। ও সরি দিদি। ঈশা রোজিকে বলল, এদিকে সরে আয়। একটু থেমে ঈশা বলল, ইস, তোকে পেয়েছি, কি ভালো লাগছে। রোজি জিজ্ঞেস করলো, তুই কি একা এসেছিস? হ্যাঁ, কোন দিকে যাবি? হসপিটাল রোডের দিকে। চল, তোকে নামিয়ে দেবো। মানে? রোজি কোনো উত্তর দিল না। এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে বলল, ঘোষ। তারপর গাড়িতে স্টার্ট দিয়ে রোজি ছুটলো হসপিটাল রোডের দিকে। ঈশা জিজ্ঞেস করলো, কার গাড়ি? মেশোর গাড়ি। কিছুক্ষণ পর রোজি বলল, আচ্ছা, সুদেশনার কোনো খবর জানিস? ওর সাথে লাস্ট দেখা হয়েছে প্রায় বছরখানেক আগে। মাঝে মধ্যে অবশ্য টেলিফোনে কথা হয়। কেমন আছে ও? ভালোই। চাকরি করে? কলেজে। সত্যি? ছাত্রী হিসেবে সুদেশনা অসাধারণ ছিল। নিশ্চয়ই, আমার চেয়ে তো কয়েক হাজার গুণ ভালো। ঝিলপাড়ের মোড় পার হওয়ার কিছু পরই ঈশা বলল, থামিয়ে দে গাড়িটা। গাড়ি থেকে নামতে নামতে ঈশা বলল, চল আমার ফ্ল্যাটে, দুই বন্ধু মিলে গল্প করা যাবে। রোজি বলল, না বাবা না, এত কম সময় গল্প করা আমার একদমই পছন্দ না। এতদিন পর দেখা। তাহলে তুই বল, কাল তোর কোনো প্রোগ্রাম আছে? না, কেন বলতো? তাহলে জমিয়ে গল্প করা যাবে। ঠিক আছে, তুই চলে আসবি আমাদের ফ্ল্যাটে। ফ্ল্যাটটা এখন চিনিয়ে দেব, প্রশান্তও থাকবে। একদমই চলবে না। অবাক হয়ে ঈশা রোজির দিকে তাকালো। রোজি বলল, হাজবেন্ড স্ট্রিক্টলি প্রহিবিটেড। কেন? আরে, ও থাকলে পুরনো বন্ধ ম্লান হয়ে যাবে। এছাড়া আমাদের ফ্রিলি কথা বলারও তো ব্যাপার আছে। আরেকটা কথা। কি? তোদের বাসায়, মানে ফ্ল্যাটে আসবো না। তবে কোথায়? রেস্টুরেন্টে। হবে, কোনো অসুবিধে নেই। এখানে ইদানিং একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে, টিনেজার্স প্যারাডাইস। ঈশাকে থামিয়ে দিয়ে রোজি বলল, ওটা টিনেজারদের জন্য ছেড়ে দে, আমরা আশিয়ানাতেই বসবো। ওমা, কেন? আরে বুদ্ধু, বুঝিস না, কলেজের দিনগুলো তো আর ফিরে পাবো না। আশিয়ানাতে গেলে তবু কলেজ জীবনের স্মৃতিগুলো দেখবি চোখের সামনে ভেসে উঠছে। কত আড্ডা মারলাম এখানে। নস্টালজিয়া কার না ভালো লাগে? সত্যি, তোর আইডিয়ার জবাব নেই। সুদেশনার ফোন নাম্বারটাতে। ফোন নাম্বার মোবাইলে সেভ করে রোজি বলল, সুদেশনাকেও আসতে বলবো।
গাড়িটা নিয়ে রোজি মেহেরপুর অভিমুখে চলে গেল। রাতে রোজি সুদেশনাকে ফোন করে ঈশার সাথে দেখা হওয়ার ঘটনাটা বলল। সুদেশনা রোজির ব্যাপারে আরো অনেক কিছু জানতে চাইল, কিন্তু রোজি বেশি কিছু বলল না। শুধু বলল যেভাবেই হোক সুদেশনাকে কাল আশিয়ানায় আসতেই হবে, সন্ধ্যা 6টায়। তখন জমিয়ে গল্প করা হবে। রোজির প্রস্তাবটা সুদেশনার বেশ ভালো লাগলো। কদিন ধরে মনটা কেন জানি অস্থির হয়ে আছে, জীবনটা একঘেয়েমিতে ডুবে আছে। পুরনো বন্ধুদের সাথে গল্প করতে কার না ভালো লাগে। সেই রোজি আসতে দেরি করছে। এরই মধ্যে ঝাঁকে ঝাঁকে তরুণ তরুণীরা এসে কিছু সময় আড্ডা মেরে চলে গেছে। কয়েকজন মাঝবয়সী দম্পতি, কয়েকটি ছোকরাও দলও এসে চলে গেছে। দেওয়ালের দিকে চোখ যেতেই ঈশা অবাক হয়ে বলল, 7টা প্রায় বেজে যাচ্ছে, রোজের এখনও পাত্তা নেই। হলোটা কি? মোবাইলেও লাইন পাচ্ছি না। The person whom you're trying to reach is currently unavailable. সুদেশনা বলল, কাল আমাকে ফোনে বলেছিল 6টার মধ্যে পজিটিভলি সে এসে যাবে। দেখ, হয়তো কোনো পুরনো প্রেমিককে পেয়ে রোজি আমাদের কথা ভুলেই গেছে। যা মন ভোলা স্বভাব। আশ্চর্য নয়, আবার এমনও হতে পারে ওর বরকে নিয়ে কোথাও বেরিয়ে পড়েছে, দিব্যি তাতে মজে আছে। ঠিক বলেছিস, বিয়ের এত বছর হয়ে গেল, রোম্যান্সে এখনো মরচে ধরেনি। কিছু সময় পরই রোজি এসে পড়ল। 7 নম্বর টেবিলটা সে সকালেই বুক করে রেখেছিল। ঘন্টা প্রতি এক্সট্রা চার্জ দিতে হবে, খাওয়ার বিল ছাড়া। নির্দিষ্ট টেবিলে এসেই ঈশা ও সুদেশনার উদ্দেশ্যে রোজি বলল, এক্সট্রিমলি সরি রে, ঘুমিয়ে পড়েছিলাম। ঈশা বলল, কারণটা গ্রহণযোগ্য হলো না। সুদেশনা বলল, তুই দেখতে ঠিক আগের মতোই রয়েছিস, এখনো যেন দুর্গা প্রতিমা। ঈশা বলল, আধুনিকা সরস্বতী বললে তুলনাটা আরও জুৎসই হবে। দেখছিস না, যা সুন্দর হালকা আবির রঙের চুড়িদার কামিজ পরে এসেছে। সুদেশনা রোজির উদ্দেশ্যে জিজ্ঞেস করল, দেবীর কিসে আগমন? সুইফট ডিজায়ার গাড়িতে নিশ্চয়ই। রোজি বলল, নো এন্ট্রি পর্যন্ত। অবাক হয়ে সুদেশনা রোজিকে বলল, গাড়ি চালানো কবে শিখেছিস? দিল্লিতে থাকার সময়। সুদেশনা কি যেন বলতে যাচ্ছে, তাকে বলতে না দিয়ে রোজি বলল, এখন এসব অন্য কথা রাখ, কিছু অর্ডার দিয়েছিস? ঈশা বলল, তুই আসার পর তো অর্ডার দেব। রোজি বলল, তা অবশ্য ঠিক। কথাটা বলে রোজি বেয়ারাকে ডেকে 3 কাপ কফির অর্ডার দিল। তারপর ঈশা ও সুদেশনার দিকে তাকিয়ে রোজি বলল, এবার তোদের খবর বল, কত বছর পর দেখা। খবর আর কি, এই তো চলছে। ঈশা রোজিকে বলল, আগে তোর খবর বল, দেখে মনে হচ্ছে আগের মতোই বিন্দাস আছিস। আগে তুই শুরু কর। তাই হোক, যার আগে বিয়ে হয়েছে সেই শুরু করুক। আচ্ছা বাবা, হবে, আমি প্রথমে বলবো। এমন সময় বেয়ারা এসে 3 কাপ কফি দিয়ে গেল। কফিতে চুমুক দিয়ে সে বলতে শুরু করলো, প্রশান্তকে তো তোরা কলেজে দেখিয়েছিস, ওর সাথে তোদেরও কথাবার্তা ছিল। এমএসসি পাশ করার কয়েক মাস পরেই সে ইউবিআইতে চাকরি পেয়ে যায়। তার 2 বছর পরই আমাদের বিয়ে হয়ে যায়। এর মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে আমি কোনো রকম বিয়েটা পাশ করি। বিয়ের পর আমি যাতে আরও পড়াশোনা চালিয়ে যাই, সেই ব্যাপারে প্রশান্ত আমাকে একটু চাপ দিয়েছিল, কিন্তু কাজ হয়নি। আমি স্পষ্টভাবে বলে দিয়েছি, এই পড়াশোনা আমার দ্বারা হবে না। তারপর সে আমাকে বলেছে, ঠিক আছে ম্যাডাম, তথাস্তু। প্রশান্ত এখন কোথায়? শিলচর ব্রাঞ্চে। প্রশান্ত ছেলেটা পড়াশোনা যেমন ভালো, দেখতেও হ্যান্ডসাম, ব্যবহারটাও চমৎকার। সুদেশনা রোজির উদ্দেশ্যে বলল, দেখিস তুই আবার প্রশান্তর প্রেমে পড়িস না, নো এন্ট্রি। সবাই হো হো করে হেসে উঠল। সুদেশনা বলল, ঈশাকে বিয়ে করে প্রশান্তও সুখী হয়েছে। পড়াশোনায় ততটুকু ভালো না হলেও ঈশার অনেক কোয়ালিটি আছে। যদিও প্রেমে কিছুই যায় আসে না, সবচেয়ে বড় কথা সে দেখতে আমার মতো নয়, এখনো অনেক ছেলের মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। নিশ্চয়ই। আচ্ছা, ন্যাকামি করতে হবে না, তুই কম কিসে?
তোর দিকে ছেলেদের তাকানো দেখলে কিছু বুঝিস না। যাকগে, তোর ছেলে না মেয়ে? দুটোই, মানে এক ছেলে এক মেয়ে। ছেলেটা জানি কোন ক্লাসে? ছেলেটা 5-এ আর মেয়েটা 4-এ। কথাটা শুনে সাথে সাথেই রোজি বলল, বাবা, তোদের তর্স হয়নি বোঝা গেল। কোর্স কমপ্লিট, এখন শুধু রিভিশন, এক্সট্রা মাইলেজ বলা যায়। রোজি সুদেশনার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। সে বলল, চাকরি করিস? অবাক সুরে ঈশা বলল, কে আমাকে চাকরি দেবে? যোগ্যতা কোথায়? কোনো রকম বিএ ডিগ্রিটা লাগিয়েছি, এখন দুটো বাচ্চার 5 ফরমাস সামলাতেই হিমশিম খাচ্ছি। সুদেশনাকে চোখ দিয়ে ইশারা করে রোজি ঈশাকে বলল, শুধু কি বাচ্চাদের সামলাচ্ছিস? আর বাচ্চাদের বাবাকে? এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? ঈশার আকর্ষণীয় ফিগারটা দেখছিস না? গায়ের রংটা একটু চাপা থাকায় অ্যাপিল বেড়ে গেছে, 2-3 রাতে মক ড্রিল হয়ে গেছে। এ কথা শুনে রোজি মুখ টিপে হাসছে। ঈশা বলল, তোরা আগের মতোই আছিস, মুখে কিছুই আটকায় না। রোজি ঈশার থুতনি ধরে মুখটা একটু তুলে বলল, কি লজ্জা লাগছে? সুদেশনা বলল, বিয়ের পর ঈশা কিন্তু বেশ পাল্টে গেছে। তা তো দেখতেই পাচ্ছি, চুড়িদার না পরে কি সুন্দর শাড়ি পরে এসেছে। সত্যি ঈশার লাকটা ভীষণ ভালো, প্রশান্তের মতো ভালো ছেলেকে। রোজিকে থামিয়ে দিয়ে সুদেশনা বলল, আবার প্রশান্তকে নিয়ে টানাটানি করছিস? সরি। সুদেশনার আগে বলা কথাটা রেশ টেনে ঈশা বলল, বিয়ের পর পাল্টাতে হবে না। একটা কথা মনে রাখতে হয়, বিয়ের আগে যে যতই রঙিন স্বপ্ন দেখুক না কেন, বিয়ের আগের ও পরের জীবনের মধ্যে বিস্তর ফারাক। এবার সুদেশনার পালা। তোর বিয়ে রোজির বিয়ের কয়েক মাস আগে হয়েছে। 1 মিনিট। কথাটা বলে রোজি চেয়ার ছিঁড়ে উঠে কাউন্টারের দিকে চলে গেল। ঈশা সুদেশনাকে বলল, যাই বলিস না কেন, আমাদের মধ্যে রোজির বিয়েই সবচেয়ে ভালো হয়েছে, সেই সবচেয়ে সুখী। এটা তো দেখেই বোঝা যাচ্ছে। কিছু সময় পরই ফিরে এসে রোজি বলল, এবার শুরু কর সুদেশনা। সুদেশনা বলা শুরু করলো, আমার খবর খুবই সংক্ষিপ্ত ও সাদামাটা। অপরিচিত এক যুবকের সাথে বিয়ে হয়েছে। কলেজ জীবনে সবাই কম বেশি সিনেমা তারকার মতো কাউকে বিয়ে করার স্বপ্ন দেখে, আমিও দেখেছিলাম, যদিও আমি সুন্দরী নই। তাতে কি? যাই হোক, আমার স্বামী দেখতে মোটেই সুন্দর নয়, কিন্তু রীতিমতো ভদ্রলোক। চাকরিও তো করে ভদ্রলোকের, কলেজের লেকচারার। সত্যি? তবে কি? বিয়ের প্রায় 2 বছর পর আমিও কলেজে চাকরি পেয়ে গেলাম। ফাইন। ওয়েট, দুজন একই কলেজে লেকচারার, প্রেম করে বিয়ে? কি অন্য মনস্ক থাকিস? আগেই বললাম যে অপরিচিত যুবকের সাথে বিয়ে হয়েছে। রোজি লজ্জা পেল, বলল, এক্সকিউজ মি। ও জিসিতে, আমি কাচারে কলেজে। তা ছেলে মেয়েকে কোন স্কুলে দিয়েছিস? হোলি ক্রসে দেব ভাবছি। সে কি, বাচ্চা এখনো ছোট। বিয়ের কত বছর পর হয়েছে? ঈশা উত্তর দিল, 2 বছর আগে ওরা একটা মেয়ে অ্যাডপ্ট করেছে। সুদেশনাকে রোজি জিজ্ঞেস করলো, কার প্রবলেম, তোর নাকি? কারুর নয়, অন্তত ডাক্তাররা কারুর দোষ মানে ডেফিসিয়েন্সি ধরতে পারেননি, তাই শুধু চালিয়ে যেতে বলেছেন। তবুও লাভ হচ্ছে না, বাধ্য হয়ে অ্যাডাপ্ট করেছি। ওয়াইজ ডিসিশন। বাচ্চা না হওয়াটা আজকাল আকসার দেখা যাচ্ছে, তাই অনেক কাপলই বাচ্চা অ্যাডপ্ট করছে। বেয়ারা এসে 3 প্লেট ধোসা দিয়ে গেল। সুদেশনা অবাক হয়ে জানতে চাইল, কে অর্ডার দিয়েছে? রোজির উদ্দেশ্যে ইশারা করে ঈশা বলল, দেখতে পাসনি? কখন? ওই যে তখন 1 মিনিট বলে কাউন্টারের দিকে চলে গিয়েছিল। রিচার কি খবর? বর কি করে? রিচার বিয়েই হয়নি। সে কি, দেখতে তো ভালোই ছিল। রাস্তায় কত সুন্দরী অবিবাহিত মেয়ে চোখে পড়ে, আবার কত কুৎসিত বিবাহিতা মেয়ে দেখা যায়। আসলে সবই নসিব আপনা। রিচা এখন কি করে? এতদিন বেকার ছিল, জুনিয়র কলেজে চেষ্টা করেও চাকরি হয়নি ব্যাংকিং না থাকায়। ইদানিং কালো কোট গায়ে চাপিয়ে কোর্টে যায়।
এবার বল অমিত পিয়ালি জুটি কেমন আছে? শুনেছিলাম ডাক্তারি পড়ার সময় ওরা পরস্পরের প্রেমে খুব হাবুডুবু খাচ্ছিল। বিয়ের 3 বছর যেতে না যেতেই ওদের ডিভোর্স হয়ে যায়। রোজি অবাক। ঈশা বলল, সংক্ষেপে বলা যায় ইগোর লড়াই। সুদেষ্ণা ঈশাকে বলল, আমাদের সাথে পড়তো শিলংয়ের মেয়ে অনন্যা, তার কোনো খবর জানিস? কে অনন্যা? ঠিক মনে করতে পারছি না। সুদেষ্ণা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। ওই যে খুব জমিয়ে গল্প করতে পারতো, বেশ সুন্দরীও ছিল, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশ করেছিল, হাসলে গালে টোল পড়তো। ও হ্যাঁ, মনে পড়েছে। অনন্যা তো বিয়ে হয়েছে বারুই গ্রামে। রোজি জানতে চাইলো, বর কি করে? কি আর করবে, নেতাদের তোষামত করা। রোজি বিষণ্ণ সুরে বলল, ঈশা আগে ঠিকই বলেছে, নসিব আপনার। তোদের সাথে দেখা হয় অনেকের খবর জানা গেল। হঠাৎ কবজির দিকে চোখ পড়তেই ঈশা বলল, 9টা বেজে যাচ্ছে। তারপর রোজির দিকে চেয়ে বলল, এবার তোর খাস খবর বল। হ্যাঁ রোজি, শুরু কর। রোজি বাইরে থেকে এসেছে, তাও আবার এতদিন পর। রোজির গ্ল্যামারই আলাদা। ঈশা সুদেষ্ণার কাছে। রোজি অভ্যাসবশত চুলে একবার বিলি কেটে শুরু করতে যাচ্ছে, এমন সময় ঈশা বলল, 1 মিনিট, শুরু করার আগে তোকে একটা কথা জিজ্ঞেস করিনি। রোজি ঈশার দিকে তাকিয়ে বলল, কি? আকাশের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল। কে বলেছে? আকাশ বলেছিল। সে আমাদের ক্লাসমেট ছিল, তার সাথে মেলামেশাও ছিল, ব্যাস এ পর্যন্তই। আসলে ওদের সাথে কথা বললে বেশিরভাগ ছেলেরা ভাবে ওদের প্রেমে পড়ে গেছি। ঠিক বলেছিস। নে এবার শুরু কর। খবর আর কি? আচ্ছা, গলা শুকিয়ে বলতে হবে না। হায়দ্রাবাদের ইঞ্জিনিয়ারিং কলেজে বিনোদ কাপুর নামে একটা ছেলে আমাদের সাথে পড়তো। এক সময় তার সাথে আমার প্রেম গড়ে উঠলো, গভীর প্রেমের পরিণতি, পরবর্তী সময় আমাদের বিয়ে। বর কি করে? মাল্টিন্যাশনাল কোম্পানির ইঞ্জিনিয়ার। তোকে কে বলেছে? তোর মাসি, একদিন বাজারে পেয়েছিলাম। তোর ছেলে না মেয়ে? এক মেয়ে, দিল্লিতে পড়ছে। আমার বর বাবা মার প্রথম সন্তান। ওর বাবা আমাদের বিয়ের আগেই মারা গিয়েছেন। ওর মা এখন তার ছোট ছেলের সাথে চণ্ডীগড় থাকে। এতদিন এদিকে আসিসনি? না, মা এখন দাদার সাথে জলপাইগুড়ি থাকেন, তাই এদিকে আর আসা হয়নি। বিয়ের পর দিল্লি, মুম্বাই, কলকাতা এসব করেই জীবন কেটে যাচ্ছে। স্কুল কলেজে পড়ার সময় তুই দারুণ অ্যাম্বিশাস ছিলি, তোর স্বপ্ন সার্থক হয়েছে। যোগ্যতা অনুযায়ী অ্যাম্বিশন ছিল। আমার পোস্টিং এখন কলকাতায়। কিছুদিন আগে মাসিমার হার্ট অ্যাটাক হয়েছিল। এদিকে আমার বর কয়েক মাসের জন্য জার্মান গিয়েছে, কোম্পানি পাঠিয়েছে, তাই সুযোগ বুঝে মাসিমাকে দেখতে চলে এলাম। তোরা কি একই কোম্পানিতে? না, আলাদা কোম্পানিতে। দুজনের পোস্টিং প্রায় সময় ভিন্ন ভিন্ন জায়গায় হয়, তাই সবসময় একসাথে থাকা হয় না। শিলচর কবে এসেছিস? পরশু। কিছুদিন থাকবি? তোর মাথা খারাপ, কাল সকালের ফ্লাইটেই চলে যেতে হবে, ছুটি নেই রে। ইস, তোর কি মজা। বেশ কিছুদিন ধরেই তোদের কথা ভীষণ মনে হচ্ছিল, এখন বেশ রিল্যাক্সড লাগছে। বেয়ারাকে ডেকে ঈশা বলল, এই যে শুনুন। ম্যাডাম কিছু দেব? 3টে কফি। সুদেষ্ণা বলল, আমি খাবো না, 2 কাপ হয়ে গেছে। ঠিক আছে, চা খা। তারপর বেয়ারাকে শুধরে দিল 3টে চা। চা খাওয়ার পর এক সময় সুদেষ্ণা বলল, এখন ওঠা যাক, আমার জন্য সবাই অপেক্ষা করছে। রোজি জিজ্ঞেস করলো, কে? শিলিগুড়ি থেকে আমার ননদ সপরিবারে এসেছে, সবাই একসাথে পুজো দেখতে বের হব। এত দূর থেকে এসেছে। আমি কখন বেরিয়েছি, প্রশান্ত বলেছিল 9টা সাড়ে 9টার মধ্যে যেন ফিরে যাই। রোজিকে অন্য মনস্ক দেখে ঈশা তাড়া দিল। কি হলো, ওঠ। চল। কথাটা বলে রোজি সুদেষ্ণাকে নিয়ে উঠে পড়ল। কাউকে সুযোগ না দিয়ে রোজি কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে দিল। রেস্টুরেন্ট থেকে ওরা বেরিয়ে পড়ল। ঈশা ও সুদেষ্ণা রোজিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। রোজি বলল, 9 এন্ট্রি থাকায় তোদের এগিয়ে দিতে পারলাম না রে। ঈশা বলল, কিচ্ছু হবে না। সুদেষ্ণা রোজিকে বলল, এরকম মাঝে মধ্যে চলে আসিস। ফোন করিস।
গাড়িটা নিয়ে রোজি গলিপথে ছুটে চলছে মাসিমার বাড়ির দিকে। বিয়ের প্রায় 2 বছর পর রোজি জানতে পেরেছিল বিনোদ কাপুর বিয়ের আগে থেকেই হরিয়ানায় বসবাসকারী একটি বউয়ের সাথে পরকীয়া চালিয়ে যাচ্ছে। এখনো রোজি বিনোদের ডিভোর্স হতে পারে যে কোনো সময়। কথাটা মনে হতেই বুকের বিভাজিকা চিরসুখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ল। শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন, বিকাশ দে রচিত ক্লাসিক্যাল গল্প কয়েক বছর পর। আজকের এই গল্পে বিভিন্ন চরিত্রের অভিনয়ে যারা ছিলেন: কতকের ভূমিকায় তমাল, সুদেষ্ণার ভূমিকায় রঞ্জিতা, ঈশার ভূমিকায় পম্পা, রোজির ভূমিকায় রোজা, বেয়ারার ভূমিকায় অভিষেক, একটি ছেলের ভূমিকায় তমাল। আবহ সঙ্গীতে ওয়েভক্রাফট স্টুডিওস, পোস্টার ডিজাইনে উইসপার আর্ট স্টুডিওস এবং পর্ব পরিচালনায় আমি রঞ্জিতা। পরবর্তীতে আমরা আবারও হাজির হচ্ছি খুব শীঘ্রই। তবে হ্যাঁ, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।